2006 সালে নাটোরের রানী ভবানী ছিলেন অর্ধভঙ্গেশ্বরী। বাংলার অর্ধেকটা জুড়ে তার শাসনে চলত, এজন্য তাকে অর্ধভঙ্গেশ্বরী রানী ভবানী বলা হতো। আর তারই বিশ্বস্ত দেওয়ান ছিলেন দয়রাম রায়, 58 বেতনের দেওয়ান। সেই দেওয়ানকে খুশি হয়ে রানী ভবানী এই 41.39 মানে 124 বিঘা প্লাস এই জায়গাটা দান করেন প্রথমত বাড়ি করার জন্য, ফাঁকা পরিত্যক্ত জায়গা। পরবর্তীতে 1734 সালে সে 58 বেতনের দেওয়ান রানী ভবানীর অধীনস্থ রাজা হিসেবে উপাধি পান রানী ভবানীর কাছ থেকে। আর তখনই এই জায়গায় প্রথম রাজা দয়রাম রায় হিসেবে প্রতিষ্ঠাতা লাভ করে। তবে 1734 থেকে রাজা জমিদার মিলে 1925 সাল পর্যন্ত মোট 6 জন এই জায়গায় বসবাস করেন রাজা জমিদার হিসেবে। শেষে ছিলেন মোনায়েম খান, পূর্ব পাকিস্তান পিরিয়ড। পূর্ব পাকিস্তানের গভর্নর হাউস ছিল। মোনায়েম খান যখন পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে এখানে এসেছিলেন, আসার পরে এখানকার কিছু স্মৃতিচিহ্ন চেঞ্জ করছিলেন। দেখেন, মূল প্রাসাদের উপরে একটি গম্বুজ দেখা যাচ্ছে। এই গম্বুজটি কিন্তু তৎকালীন সময়ে এখানে একটি ত্রিশূল ছিল, কারণ এখানে যারা রাজা জমিদারেরা বসবাস করেছেন তারা সকলে ছিলেন সনাতন ধর্মী। আর তাদের নিদর্শন হিসেবে একটি ত্রিশূল ছিল, আর সেই ত্রিশূলটি অপসারণ করে ওখানে একটি গম্বুজ বসান মোনায়েম খান, এবং কি গম্বুজের চতুর্পাশে স্টার মার্কগুলো বসান পূর্ব পাকিস্তানের স্মৃতিচিহ্ন হিসেবে। তবে রানী মহল এরিয়াতে রানীর একটি ভবন ছিল, সেই ভবনটিও নাকি ভেঙে ফেলে। পরবর্তীতে সে জায়গাটা 2018 সালে গার্ডেন তৈরি করা হয় দর্শনার্থীদের জন্য। তবে 1971-এ পাক হানাদার বাহিনীর বেস ক্যাম্প ছিল, শোনা যায় এখান থেকে সেকেন্ড কমান্ড দেওয়া হতো। আর 1972 সালের 9 ফেব্রুয়ারিতে ঘোষণা দেওয়া হয় পূর্ব পাকিস্তানের গভর্নর হাউসকে উত্তরা গণভবন হিসেবে। আর তখন থেকে প্রতি শীতকালীন করে এখানে একটি করে মন্ত্রী পরিষদের অধিবেশন হতো। তবে 2007 পর্যন্ত লাস্ট অধিবেশনটি এখানে হয়েছিল। আর 2018 সালে জনপ্রশাসন সচিব জনাব শফিউল আলম স্যার একটি বিভাগীয় পর্যায়ের ক্যাবিনেট বৈঠক করেন। তবে আমরা মূল গেটে একটি দৃষ্টিনন্দন ঘড়ি দেখতে পাচ্ছি, অনেকে খেয়াল করছেন কিনা জানি না। এই ঘড়িটি দুই সাইড থেকে, বাইরের সাইড থেকে এবং ভেতর সাইড থেকে, দুই সাইড থেকে ফ্রন্ট সাইড হিসেবে ব্যবহার হয়। আর এই ঘড়িটি 1734 সালে ইটালি থেকে নিয়ে আসা হয়েছিল। আর তখন থেকে এই ঘড়িটি চলমান, কোনো বিদ্যুৎ নয়, ব্যাটারি নয়, ওয়েটের সাহায্যে চলে। তবে এই ঘড়ির এক প্রান্তে রয়েছে 8 মুনের ওয়েট, আর এক প্রান্তে রয়েছে 5 মুনের ওয়েট। এই দুই ওয়েটটার সাহায্যে আপনার ঘড়ির মেশিনটি চলে। প্রতি সপ্তাহে সোমবার করে লিভারের মাধ্যমে ওয়েট দুটো একবার তুলে দিতে হয়। তুলে দিয়ে পুরো সপ্তাহে আস্তে 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 নিচে নামতে থাকে ওয়েট দুটো, আর পুরো সপ্তাহে ঘড়িটি সাপোর্ট দিতে থাকে। বাম পাশে দেখেন একটি ঘন্টাও আছে, এই পাশ থেকে দেখা যাচ্ছে না গাছের জন্য। এই ঘন্টা প্রতি ঘন্টায় সময় মতন ঘন্টাও দেয়, যে কয়টা বাজবে সে কয়টা ঘন্টা দেয়। তবে মূল প্রাসাদের চতুর্পাশে পরীক্ষা খনন করা আছে, মানে শত্রুপক্ষ যেন সরাসরি আক্রমণ না করতে পারে, এজন্য পরীক্ষা খনন করা। এবং কি 10.5 ফুট উচ্চতার বাউন্ডারি ওয়াল আছে চতুর্পাশে 124 বিঘা জায়গা জুড়ে। আর এই রাস্তাটা তৎকালীন সময় কাঠের ফোল্ডিং ব্রিজ ছিল, মানে রাজারা যখন ভেতরে প্রবেশ করতেন কাঠের ফোল্ডিং ব্রিজটা দুই পাশ থেকে উঠায় ফেলা হতো, মানে অনুমতি ছাড়া কেউ যেন আর ভেতরে না আসতে পারে। তবে এখানে কিছু দুর্লভ প্রজাতির ফুলের গাছ আছে, তার মধ্যে আমরা যে গাছটার নিচে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে অন্যতম একটি। এই গাছটির নাম হচ্ছে পারিজাত ফুলের গাছ বলা হয়। এই গাছটিকে আবার সনাতন ধর্মীয় গুলোদের কাছে স্বর্গীয় ফুলের গাছ হিসেবে বলা হয়। তবে কচি পাতা থেকে বয়স্ক পাতা পর্যন্ত 5টা কালার হয়, স্টেপ বাই স্টেপ কালারটা চেঞ্জ হয়। আর মার্চ মাসের শুরুতে গাছে ফুল আসে, ফুলটা খুবই লোভনীয়, যে কেউ দেখলে তার ফুলটা নিতে ইচ্ছা করবে। তবে গাছের যখন নির্দিষ্ট বয়স হয়, 150-200 বছর পূর্ণ হয়, তখন ডালে ডালে এরকম জট আসে, আর এই জটকেই বলা হয় পারিজাতের কেশর। তবে গাছের নিচটা খুব ঠান্ডা থাকে, এই জন্য দেখেন গরমের সময় সকলে এসে গাছের নিচে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, অন্য কোথাও দাঁড়ায় না। এই জন্য অনেকে এসি ট্রিও বলে এই গাছটিকে। আর চলেন সামনে যেতে যেতে কথা বলি। এটা ছিল হোলি গ্রাউন্ড। তৎকালীন দোল পূর্ণিমাতে এখানে রাজ পরিবারের সদস্যদের নিয়ে রং খেলা হতো। তবে হোলি গ্রাউন্ডের উপরে যে টপগুলো দেখা যাচ্ছে এগুলো পোড়ামাটির টপ, এবং কি রোটেট, মানে এক জায়গায় দাঁড়িয়ে থেকে টপে যে গাছ থাকবে সে গাছের পরিচর্যা করা যাবে, তবে চতুর্পাশে ঘুরতে হবে না। এটাও পারিজাত ফুলের তৈরি হওয়া